বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আয়োজিত ঢাকা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের এই সভায় যারা সম্মানিত অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন সেই অধ্যাপক ডক্টর আকসাদুল আলম এবং অধ্যাপক ডক্টর সীতেশচন্দ্র বাছার, তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা দুজনে এসে আমাদের এই আলোচনা সভাটিকে অত্যন্ত মর্যাদামণ্ডিত করেছেন। সুন্দর ভাষণ তারা দিয়েছেন, আমাদের আলোকিত করেছেন। মঞ্চে বসে থাকার সুবাদে, যেটা আপনাদের হয় না, আপনারা তো এদিকে মুখ করে ওইদিকে বসে আছেন, আর আমি তো মঞ্চে সামনে বসে আছি, সব দেখতে পাচ্ছি। আগেরবারে শ্রী শ্রী মায়ের জন্মতিথি উৎসবে আমি দেখছিলাম একটি ছোট ছেলে, সে শুধু একবার করে চলে যাচ্ছে ওই সিঁড়ি দিয়ে ওই সর্বশেষ সিঁড়িটিতে, আবার সিঁড়ি দিয়ে নামছে, সারাক্ষণ শুধু এই করে গেল সে। আজকে দেখছিলাম এখানে মঞ্চে বসে থাকার জন্যে এই অভিজ্ঞতাটা হচ্ছে, সেটা হচ্ছে একজন শ্রোতা, তিনি সারাক্ষণ ঘুমিয়ে গেলেন, একদম পিছন দিকে মাথা রেখে সারাক্ষণ ঘুমিয়ে গেলেন। আর একজন শ্রোতা, তিনিও একজন মহিলা, তিনিও পিছন দিকে মাথা রেখে নিশ্চিন্তে নিদ্রায় ডুবে গেলেন। এই দুটো অভিজ্ঞতা আমার হলো আজকে এই সভায় বসে। হয়তো খুব পরিশ্রান্ত ছিলেন, ক্লান্ত ছিলেন, এখানে এসে সুন্দর পরিবেশে, এয়ার কন্ডিশনারও চলছে, যদিও আজকে শীতের সময় এয়ার কন্ডিশনারের দরকার হয় না। আর এই গত 2-3 দিন আগে যেরকম কনকনে ঠান্ডা ছিল, তখন তো এয়ার কন্ডিশনার কোনো কাজে লাগতো না। কিন্তু আজকে থেকে, স্বামীজির জন্মদিন থেকেই টেম্পারেচার উঠতে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই সেটা সবাই অনুভব করেছেন যে অত ঠান্ডা আজকে নেই, যার ফলে এই যে এয়ার কন্ডিশনার চলছে, এটা আমাদের আরামদায়ক হচ্ছে, ভালো লাগছে। আমি দেখছিলাম বসে বসে, এই দুটি কথা আমি বললাম যে দুজন নিদ্রায় মগ্ন হয়েছেন, হয়তো খুব ভালো পরিবেশ পেয়েছেন, পরিশ্রান্ত হয়েছেন, সেই জন্য নিদ্রাগত হয়েছেন। লন্ডনে একটা বক্তৃতা করছেন স্বামী বিবেকানন্দ, পরিপূর্ণ সভাগৃহ, তিনি দেখছেন সবাই উৎকণ্ঠ হয়ে তার অসাধারণ ভাষণ শুনছেন। এই শ্রোতাদের মধ্যে একজন ছিলেন জোসেফিন ম্যাকলাউড, আমেরিকান বিদুষী মহিলা, ধনী মহিলা, সম্ভ্রান্ত অভিজাত পরিবারের মহিলা, তার নাম জোসেফিন ম্যাকলাউড। তিনি স্বামীজিকে আমার বন্ধু বলতেন, বিবেকানন্দ মাই ফ্রেন্ড, এই বলে তিনি বিবেকানন্দের কথা বলতেন। তো সেই লন্ডনের প্রেক্ষাগৃহে, পরিপূর্ণ প্রেক্ষাগৃহে উৎকণ্ঠ হয়ে সবাই স্বামী বিবেকানন্দের অসাধারণ ভাষণ শুনছেন। স্বামীজি বক্তৃতা করতে করতে লক্ষ্য করছেন যে জোসেফিন ম্যাকলাউড গভীর নিদ্রায় মগ্ন। স্বামীজির ভাষণ চলছে, সবাইকে যারা জাগিয়ে দেয় সেই ভাষণ চলছে, আর জোসেফিন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের খুব অনুগত, ভারতের অত্যন্ত অনুরাগিনী একজন মহিলা, আমেরিকান মহিলা, তিনি কিন্তু সারাক্ষণ ঘুমিয়ে যাচ্ছেন। যখন সভা শেষ হলো, সবাই এসে স্বামীজির সঙ্গে করমর্দন করছেন, তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
ওদের মধ্যে মিস জোসেফিন ম্যাকলাউড উঠে এলেন, স্বামীজির সঙ্গে করমর্দন করলেন। স্বামীজি একটু হেসে বললেন, হ্যাড সাউন্ড স্লিপ, হ্যাড সাউন্ড স্লিপ, ভালো ঘুম হয়েছে তো? তিনি তো একটু ঘাবড়ে গেছেন, এত মানুষের সামনে এরকম বলেছেন স্বামীজি, তিনি ঘাবড়ে গেছেন। কিন্তু একটু ঠোকা দিয়ে দিলেন আর কি, যে তুমি কি ঘুমোতে এসেছিলে এখানে? সেটা ওইভাবে না বলে বলতেন হ্যাড সাউন্ড স্লিপ। তিনি খুব কাছুমাছু হয়ে সকলের সামনে বেইজ্জত হয়ে গেছেন, তো একটু কাছুমাছু হয়ে গেছেন। তাই আমাদের মধ্যেও হয়তো অনেকেই হ্যাড, বাকিটা বলবো, হ্যাড সাউন্ড স্লিপ। তো যাই হোক, সেটা কথা না, আসলে টায়ার্ড হয়ে গেছে তো লোকে বক্তৃতা শুনতে শুনতে, যেটা হয় সাধারণত, সেজন্য একটু মজা করলাম, যাতে একটু ঘুমটুমগুলো ছেড়ে টেড়ে যায় আর কি। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল সবার স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জীবনীতে আমরা দেখি যে তিনি সকলের সঙ্গে অবলীলায় মিশতে পারতেন। সে ধনী হোক, সে দরিদ্র হোক, মূর্খ হোক, পণ্ডিত হোক, অভিজাত হোক, নিম্নবিত্তের মানুষ হোক, যে কোনো জায়গা থেকে আসুক, যে কোনো স্তর থেকে আসুক সমাজের, সবাই স্বামীজির সঙ্গে সুন্দর করে মিশতেন এবং স্বামীজিও অবলীলায় তাদের সঙ্গে মিশে যেতে পারতেন। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এলেন প্রথমবার, তখন সারা দেশ, তখন তো একটাই আমাদের দেশ, দুর্ভাগ্যের বিষয় সেই দেশকে ব্রিটিশ রাজনৈতিক কূটনৈতিক ছলে তারা বিভক্ত করে দিয়ে চলে গেল। তারা হয়তো ভেবেছিল বিভক্ত করে দিলে আমাদের শক্তি কমে যাবে, আর এই যে বাঙালি সব থেকে বুদ্ধিমান জাতি, মানে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বুদ্ধিমান জাতি হচ্ছে এই বাঙালি। অন্য দিক থেকে কীরকম সে জানি না, কিন্তু বুদ্ধিতে সবারই ওপরে টপে তখন ছিল অন্তত। এখন কোথায় গেছে আপনারা খোঁজ নেবেন, তখন একদম সকলের উপরে ছিল। ভারতবর্ষের একজন বিখ্যাত জাতীয় নেতা, স্বাধীনতা সংগ্রামের সময়কার, তার নাম গোখলে। সেই গোখলে একটা কথা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলার বুদ্ধি খুব বেশি। এই বাংলা তখন কিন্তু একটাই বাংলা, যার মধ্যে এই বাংলাদেশটাও তখন ঢুকেছিল। সুতরাং এই যে এনকোমিয়াম বা প্রশস্তি, এটা বাঙালির সব সময়ের জন্যেই রিজার্ভ আছে। বাঙালি সত্যি খুব বুদ্ধি রাখে। তিনি বলেছিলেন, গোখেল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। যা আজকে বাংলা ভাবছে, গোটা ভারতবর্ষ তা আগামীকাল ভাববে ও ভাবে। এরকম বাঙালির বুদ্ধি। তো স্বামী বিবেকানন্দ, তার অসাধারণ মেধা, কোনটা তার অসাধারণ নয়, সবটাই অসাধারণ। সব দিক থেকে তিনি শ্রেষ্ঠ, নাম্বার ওয়ান। একজন বিদেশি ফরাসি সাহিত্যিক তিনি বলছেন, যেখানে বিবেকানন্দ বসে থাকবে সেখানে আর কেউ তাকে কোনো দিক দিয়ে অতিক্রম করতে পারবে না, কোনো দিক থেকে না। মেধাতেও পারবে না, সৌন্দর্যেও পারবে না। কালকে আমাকে একজন ফোন করেছিলেন কলকাতা থেকে। তিনি বলছেন, মহারাজ, একটা স্বামী বিবেকানন্দের ছবি পেলাম। বললাম, খুব সুন্দর। না, খুব সুন্দর বললে হবে না, এরকম সুন্দর মানুষ যে হতে পারে এই ভাবতেই পারছি না। এত সুন্দর ছবি, স্বামীজির ছবি দেখে তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন। আজকে মুগ্ধ হচ্ছেন, আগেও মুগ্ধ হয়েছে। তাই রোমারোলা, বিখ্যাত ফরাসি সাহিত্যিক, নোবেল পুরস্কার পেয়েছিলেন
তিনি বলছেন যেখানেই বিবেকানন্দ উপস্থিত থাকবেন সেখানে আর কেউ তাকে অতিক্রম করতে পারবে না কোনো দিক থেকে। তিনি একমাত্র সবাইকে অতিক্রম করে চলে যাবেন। তো স্বামী বিবেকানন্দ সকলের বিবেকানন্দ। আমেরিকা থেকে ফিরেছেন, পৃথিবী জয় করে ফিরেছেন। সারা ভারতবর্ষ তাকে নিয়ে বিরাট উন্মাদনা চলছে। তখন সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র তাকে নিয়ে উন্মাদনা চলছে। সেই সময়ে স্বামীজি গেছেন আলমোড়াতে, হিমালয়ের মধ্যে একটা সুন্দর পাহাড়, আলমোড়া পাহাড়। সে আলমোড়া পাহাড়ে স্বামীজি গেছেন। বিরাট জনসমাবেশ স্বামীজিকে অভ্যর্থনা দেওয়ার জন্যে উপস্থিত হয়েছেন। স্বামীজি বক্তৃতা করছেন, সবাই উৎকণ্ঠ হয়ে তার বক্তৃতা শুনছেন। স্বামীজি ওই বিশাল সমাবেশের মধ্যে একজন মানুষকে চিনেছেন, তার নাম জুলফিকার আলী। দরিদ্র মানুষের জন্য, মুসলিম ভদ্রলোক, দরিদ্র মুসলিম, তাকে স্বামীজি চিনেছেন। কেন চিনলেন? যখন স্বামীজি এই পরিব্রাজক হয়ে ভারতবর্ষের এখান থেকে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, সে সময় একদিন ক্ষুধায় তৃষ্ণায় তিনি খুব কাতর হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। সেই সময় জুলফিকার তাকে দেখেছিলেন স্বামীজি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, এবং তার জন্য তিনি কি করবেন? গরিব মানুষ, তার তো কিছু করার নেই। তিনি তার ক্ষেত থেকে একটা শশা নিয়ে এসে, কচি শশা কেটে স্বামীজিকে খাইয়েছিলেন, এবং ওই খাওয়ার পরে স্বামীজি আবার একটু একটু করে সুস্থ হয়ে উঠলেন। তো স্বামীজি সেটা মনে রেখেছেন। ওই সেই বিশ্ববিজয় করে আসার পরেও স্বামীজি তাকে দেখে ওই জনসমাবেশের মধ্যে তাকে ঠিক দূর থেকে চিনেছেন, এবং সেই বক্তৃতার মধ্যেই তিনি বললেন, ওই দূরে একজন বসে আছে, ওর নামটা আমি ভুলে গেছি, জুলফিকার নামটা তার, সে স্বামীজি তখন ভুলে গেছেন। একবার তো ওই দেখা হয়েছে, তো বললেন ভুলে গেছি, কিন্তু তিনি আমার জীবন দান করেছিলেন। আজকে যে আপনারা আমাকে এখানে দেখছেন, সবাই কত ভালোবাসা সম্মান আমাকে দেখাচ্ছেন, আমি এখানে বেঁচে ফিরতাম না, আমি মারাই গেছিলাম সেদিন, প্রায় অচৈতন্য অবস্থায় পড়েছিলাম। তিনি একটি শশা খায়ে আমাকে জীবন দান করেছিলেন। ওই দূরে আপনাদের মধ্যে তিনি জায়গা পাননি, ওই দূরে দাঁড়িয়ে আছেন। স্বামীজির সভার পরে নেমে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এই হচ্ছে বিবেকানন্দ, সকলের বিবেকানন্দ, তিনি সবার বিবেকানন্দ। আবার বেলুর মঠে তার তিরোধানের অল্পদিন আগে স্বামীজি দেখছেন যে বেলুর মঠের যে বিরাট বড় সামনে প্রান্তর, যারা বেলুর মঠে গেছেন তারা দেখেছেন, সেখানে কিছু মুটে মজুর শ্রেণিক লোকে কাজ করছে। তো স্বামীজির খুব ইচ্ছে হলো যে সাঁওতাল মুটে মজুর কাজ করছে এখানে, ওদেরকে কিছু খাওয়ান, তিনি ভালো করে পেট ভরে খাওয়ান। তো স্বামীজি বললেন, দেখো তোমাদেরকে আমি পেট ভরে খাওয়াতে চাই, তোমরা কি খাবে বলো? তো তারা বলছে, ওই সাঁওতাল, তারা বলছে, না বাবু, তোমরা যদি রান্না করে খাওয়াও ওই খাবার আমরা খেতে পারবো না। বলে কেন? জাতের নামে বজ্জাতি শুধু আমাদের উচ্চবর্ণের মানুষের ছিল না, নিম্নবর্ণের ওদেরও ছিল। তারা বলছে, না বাবু, তোদের হাতে ছোঁয়া রান্না আমরা খেতে পারবো না। কেন? তোদের ছোঁয়া রান্না খেলে পরে আমাদের জাত চলে যাবে। ভাবুন অবস্থা। সাঁওতালরা বলছে, এদের হাতে, উচ্চবর্ণের হাতে রান্না খেলে তাদের জাত চলে যাবে। বলে কেন রে? মানে তোদের হাতে নুন খাওয়া আমাদের চলবে না, নুন দিয়ে রান্না করে দিলে খেলেই আমাদের জাত চলে যাবে। ঠিক আছে, তোদের জন্য নুন দিয়ে রান্না করবো না, তাহলে তো হবে, মানে তাহলে হবে। তো সে স্বামীজি নিজে দাঁড়িয়ে থেকে নুন ছাড়া ওদের জন্য রান্না করিয়েছেন। তারপরে ওদেরকে খুব সুন্দর করে খাইয়েছেন। ও কত কিছু ভালো ভালো জিনিস, লুচি, মন্ডা, মেঠাই সব কিছু খাইয়েছেন। আর যে সবজিটা করেছেন সেটা নুন ছাড়া একেবারে। তো খুব খেয়ে খুশি ওরা, খুব আনন্দ। স্বামীজি বলছেন, তো বলছে, আহা, এরকম ভালো খাবার তোরা কি করে করলি রে বাবা? স্বামীজিকে বলছেন সেই সাঁওতালরা। বলছে, কেন তোরা বললি যে নুন ছাড়া খাবি, তাই করে দিয়েছি। না, খুব সুস্বাদু হয়েছে, খুব ভালো হয়েছে খাবার।
তো ওদের মধ্যেও বিবেকানন্দ মিশে যাচ্ছেন, এক হয়ে যাচ্ছেন। ওদেরও বিবেকানন্দ, সাঁওতালদেরও বিবেকানন্দ হয়ে যাচ্ছেন তিনি। স্বামীজি ফিরছেন পাশ্চাত্য দেশ থেকে প্রথমবার। তখন তো জাহাজ, উড়োজাহাজ নেই, এমনি জলজাহাজ। তো সেই জাহাজে ফিরছেন। জাহাজ এসে দাঁড়িয়েছে এডেনে, এডেন বন্দরে দাঁড়িয়েছেন আরবের। স্বামীজি তো এই সময় ঘন্টা দুয়েকের মতো একটা ব্রেক থাকবে, এই সময় যদি কেউ কোথাও ঘুরতে টুরতে যায় যেতে পারে। তো স্বামীজি ওই 2 ঘন্টার মধ্যে তিনি একজন দুজনকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেছেন। দেখছেন কোনো দেশের ভাইকে যদি পান, এতদিন পরে ফিরছেন, 4 বছর 4.5 বছর পরে, যদি কোনো দেশওয়ালি ভাইকে পান একটু কথাবার্তা বলবেন। তো 2 ঘন্টার প্রায় 2 ঘন্টা শেষ করে স্বামীজি ফিরে এলেন। কি করলেন তিনি এই সময়টায়? খুঁজে খুঁজে বের করেছেন একজন ভারতীয়কে, একজন দরিদ্র ভারতীয়। তিনি ওখানে পানের দোকান করেছেন, অবাঙালি, বোধহয় উত্তর ভারতের বা বিহারের মানুষ হবেন। অবাঙালি পানের ব্যবসায়ী, পানের দোকান করছেন, তার সঙ্গে জমিয়ে এই 4 বছর পরে আড্ডা দিচ্ছেন উনি। তো দেখছেন তিনি তামাক খান, ওই ভদ্রলোক। দেখেছেন ওটা ওর দোকানে আছে, মানে ও খাবে তো সেটা রাখা আছে। বলছে আপনার ওই হুকোটা আমি একটু পেতে পারি? স্বামীজি বলছেন বিশ্ববিখ্যাত বিবেকানন্দ তিনি ওই হুকো খাওয়ার জন্য ব্যস্ত হয়েছেন। খেতেন, ছোটো থেকেই টানতেন, অনেক গুণের অধিকারী। তো হুকো টানাটাও একটা তার ভালো একটা নেশা ছিল। তো অতদিন হুকোটুকো খেতে পারেননি, এসে হুকো দেখেই বলছে এই হুকোটা একটু খেতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ খান। বলে খেয়েছেন, খুব খুব খুশি হয়েছেন খেয়ে। বলে তোমার কাছে এই হুকো খেয়ে আমি এত বছর পরে আবার খুব আনন্দ পেলাম। তাহলে ওদেরও বিবেকানন্দ। এই সাধারণ পানের বিক্রেতা, পান বিক্রেতা, দরিদ্রই মানুষ, তাদেরও উনি অন্তরঙ্গ হয়ে যাচ্ছেন। যখন যেখানে যাচ্ছেন তার সঙ্গেই অন্তরঙ্গতা হয়ে যাচ্ছেন। এর মধ্যে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত এইসব বিচার তিনি করছেন না, সকলের সঙ্গে মিশে যাচ্ছেন। অদ্ভুত তার একটা ক্ষমতা ছিল সকলের সঙ্গে মিশে যাওয়ার। স্বামী বিবেকানন্দের এত গুণ, তার মধ্যে এটা একটা অসাধারণ গুণ যে সকলের সঙ্গে অবলীলায় মিশে যেতে পারতেন এবং সকলেরই মধ্যে একাত্মতা অনুভব করতে পারতেন। ওই যে রোমানদার কথা বলছিলাম, যেখানেই তিনি থাকবেন সেখানেই 1 নম্বর, 2 নম্বর 3 নম্বর না, একেবারে নাম্বার 1। যেখানেই থাকবেন, হোয়েদার ইন আমেরিকা অর ইন ইউরোপ অর ইন ইন্ডিয়া, যেখানেই তিনি থাকবেন, হি ওয়াজ নাম্বার 1 অলওয়েজ। রোমারোলা বলছেন তাকে অতিক্রম করার ক্ষমতা কারোর ছিল না। ওর ব্যক্তিত্ব এমনই ছিল, সবাইকে তিনি অতিক্রম করে যেতেন এবং সকলের হয়ে উঠতেন। এই যে অসাধারণ একটা গুণ, এটা স্বামী বিবেকানন্দের ছিল। আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্যে। আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে, স্বামীজির তিরোধানের পরে আমেরিকাতে একটি শোক সভা অর্গানাইজড হয়েছিল, ওখানকার মানুষেরা করেছিলেন আমেরিকার কোনো একটি জায়গাতে, ওই জায়গাটির নাম এখন আমার মনে পড়ছে না। তো সেই শোকসভায় একটি প্রস্তাব নেওয়া হয়েছিল। কী প্রস্তাব? না, আমরা আমেরিকার মানুষ স্বামী বিবেকানন্দকে ভুলিনি। তার যে অসাধারণ বহুমুখী তার যে প্রতিভা, সেটি আমরা এখনো ভুলিনি। তার যে অসাধারণ আকর্ষক অবয়ব, সেটিও আমরা ভুলে যাইনি, আমরা মনে রেখেছি। সবথেকে বেশি করে মনে রেখেছি তার যে অসাধারণ ভাষণ, যে ভাষণ মানুষের মধ্যে এমন শক্তির সঞ্চার করত যে মরা মানুষ যেন জেগে উঠত, পুনর্জীবন লাভ করতে পারত স্বামী বিবেকানন্দের ভাষণ শুনে। তো একটা কথা তারা বলেছিলেন ওই শোক প্রস্তাবে, যতদিন টাইম থাকবে, মানে কাল বেঁচে থাকবে, ততদিন বিবেকানন্দ বেঁচে থাকবেন মানুষের মধ্যে। তার তিরোধানের পরে আয়োজিত এই সভায় এই কথাটি তার জন্মদিন উপলক্ষে আজকে আমার মনে পড়ল। যতদিন কাল থাকবে, টাইম থাকবে, ততদিন বিবেকানন্দ থাকবেন। তারপরে একটা কথা বলছেন, যখন কাল থাকবে না,
when there will be no time at all, যখন টাইম থাকবে না, কাল থাকবে না, তখন বলছেন কালের কক্ষে কক্ষে বিবেকানন্দের কথা ধ্বনিত প্রতিধ্বনিত হবে চিরকাল। যতদিন কাল থাকবে ততদিন তিনি থাকবেন, তার কথা মানুষ মনে করবে। আর যখন কাল থাকবে না, টাইম যখন থাকবে না, তখনও তার কথা মানুষ মনে রাখবে। আজকে তার এই পূর্ণ জন্মতিথিতে আমরা পরম শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে এবং অন্তরের আবেগের সঙ্গে মনে করছি স্বামী বিবেকানন্দ এক অসাধারণ আবির্ভাব। আজকের এই তিথিতে তার আবির্ভাব হয়েছিল, সে কথাটি আমরা স্মরণ করছি। আর তাকে আমাদের এবং আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। এবং যারা আজকে আপনারা এসে আমাদের এই সভাকে মর্যাদা দান করেছেন, আপনাদের প্রত্যেককে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের পরে আপনারা, অনুরোধ করছি আমি, আপনারা একটু প্রসাদ নিয়ে যাবেন। আপনাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আমরা করেছি, আপনারা দয়া করে তা গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।